শুরু হয়েছে, গ্রন্থপাঠ হচ্ছে, আলোচনা হচ্ছে, বক্তৃতা হচ্ছে। সেই সময় যদি তারা বুঝতে পারে যে আমরা এসেছি, আমরা অল্প একটু মাতাম দিয়া ধ্বনি দিয়ে বসে যাবো, কথাগুলো শুনবো, বুঝে গেছে, সেগুলো আমি এখান থেকে ইঙ্গিত দিয়ে একজনে পাঠাই ফেলি, শোনে না, ধ্বনি দেওয়ার পরেও আবার নতুন করে ধরে মাতাম। এই হচ্ছে আমরা বুদ্ধিমান। আমরা কোনো দেশকাল পাত্র সম্বন্ধে কোনো ধারণা আমাদের নেই। আমরা শুধু জানি খালি বাজাতে হবে, আর যারা বাজায় তাদের মুখে কোনো হরিনাম নাই। এগুলো তো আমি তাকায় তাকায় দেখি, প্রতিটি অনুষ্ঠানের কাছে আমি থাকি প্রায় প্রতিদিন। শুধু খালি বাজাবে, নাচবে, গা ঘামাবে, হরিনাম করে না কেউ। যে হরিনামকে বললো মহামন্ত্র, এই হরিনাম মহামন্ত্র উচ্চারণ করলে আর কোনো মন্ত্র উচ্চারণ করতে হয় না। হরিনাম হচ্ছে মহামন্ত্র। যেমন আমরা দেখেছি মহাসাগর, আমরা দেখেছি মহাদেশ, আমরা দেখেছি মহামানব, আমরা দেখেছি মহা উৎসব, তেমনি ভাবে দেখলাম মহামন্ত্র। গৌরাঙ্গ মহাপ্রভু আজ থেকে 540 বছর আগে এসে এই মহামন্ত্র হরিনাম প্রদান করেছিলেন। কিন্তু খোলকরতাল সহযোগে এই হরিনাম সবার কাছে দিতে চেষ্টা করেও উনি সবাইকে পৌঁছে দিতে পারেন না। তাই তার অপূর্ণ আশা ঠাকুর হরিচাঁদ গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মের থেকে 327 বছর পরে এই অখণ্ড ভারতবর্ষের, তখন ভঙ্গ হয় না, পূর্ব পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গের মধ্যে জন্মগ্রহণ করে তিনি এই হরিনাম আমাদের মধ্যে পৌঁছে দিয়েছিলেন। তখনও অত্যাচার হয়েছিল। হরিনাম করলে যারা সমাজ নেতা তারা অত্যাচার করত, বন্ধ করে দিত। তখনকার দিনে ব্রিটিশ সরকারের শাসনে আমরা থাকতাম। সেই সময় নায়কদের এনে দশরথ বৈরাগের বাড়িতে তাকে অত্যাচার করেছিল, তাকে জুতো পেটা করেছিল। সেই জুতোর বাড়ি সম্পূর্ণ আমার ঠাকুর হরিচাঁদ তার গায়ে নিজে গ্রহণ করেছিলেন। এদিকে জুতো পেটা করে যাচ্ছে দশরথ বৈরাগীকে, পরম বৈষ্ণব, আর তার শরীরের সমস্ত ব্যথা আমার হরিচাঁদ ঠাকুর তার নিজের শরীরে নিলেন। তার সেই যে জুতোর চিহ্ন, জুতো মেরেছে, কখন বুঝতে পারলো? যখন পরের দিন উনি স্নান করে একটু বিশ্রাম করছে, তখন যে মেয়েরা আগের দিন তাকে দেখেছিল পাখা দিয়ে বাতাস দিয়েছিল, ওই দেশে তার ইলেকট্রিক ছিল না, তখন দেখে ঠাকুরের পিঠে চাকা চাকা দাগ, কালো কালো হয়ে গেছে। তাহলে সেই রেশম বরণ যার অঙ্গের অবস্থা, তার শরীরে হিলালা জুতোর বাড়ি, লোহা দিয়ে হিল বাঁধানো, যেমন ঘোড়ার পায়ে খুর দেয় না, লোহা পা যাতে হয় না হয়, ওই জুতোর পিছনে গোড়ালির দিকে লোহার বেড়ি থাকতো, যাতে জুতো সোলগুলি তাড়াতাড়ি ক্ষয় হয়ে না যায়। সেই জুতো দিয়ে, পায়ের জুতো দিয়ে মেরেছিল দশরথকে, এবং জরিমানা ডেকেছিল, তোরে মারবো, 10 টাকা জরিমানা দিতে হবে। যখন তাকে মারতে যাবে, মারা হয়ে গেল, দশরথ পিঠ পেতে দিল, বলো যে এতে যদি শান্তি না হয় তাহলে আরো মারো আমাকে, কিন্তু আমার ঠাকুরকে কোনো কথা বলো না, ঠাকুরকে কোনো কথা বললে আমি সহ্য করতে পারবো না। হয় মন্ত্রের সাধন, নতুবা এই দেহ পতন, না আজকে আমার দেহ পতন হয়ে যাবে, তবু নায়ক টায়ক ছাড়বো না। আমার ধরে নিয়ে যাবে, পুলিশে দেবে, আমাকে জেল খাটাবে, তবু আমার ঠাকুরকে অপমান করলে আমি সহ্য করবো না, আমাকে যত পারো মারো। তাই যখন পিটিয়েছিল, পিটিয়ে বলছে 10 টাকা জরিমানা দেয় দশরথ। ঠাকুর বলল, সেই মালাবতী মাকে, দশরথের স্ত্রীকে, মা নায়ক 10 টাকা চেয়েছে, ওকে 20 টাকা দাও। 20 টাকা এনে দিল। ঠাকুর বলল, নায়ক তুমি খুশি হয়েছো তো? 10 টাকা তুমি চেয়েছিলে, 20 টাকা দিলাম, আমরা একটু হরিনাম করতে পারবো? নায়ক বলছে, হ্যাঁ আমি অনুমতি দিয়ে গেলাম, তোমরা প্রচুর হরিনাম করো। বোঝা গেছে? আজকে যেন নাচতে নাচতে আসতেছি, কেউ কিছু বলতেছে না, মেয়েদের কোনো গালাগালি দেয় না। কাজটা কে করেছিল? ঠাকুর হরিচাঁদ। আর আজকে মাইকে কথা বলতেছে, সুযোগটা কে দিয়েছিল? গুরুচাঁদ ঠাকুরকে। হরিচাঁদ ঠাকুর ভর্তি করতে গিয়েছিল স্কুলে, মৃতকান্ডের ব্রাহ্মণদের পাঠশালা।
তারা বলল যে শূদ্রদের কোনো লেখাপড়া অধিকার নেই। এ কথা যদি না জানি আমরা, ছেলেমেয়ের কাছে না বলে যাই, আগামী দিনে এরা জানাবে কি করে মানুষকে? তাই বলল ঠিক আছে, যদি আমার ছেলেকে ভর্তি না করতে পারি তাহলে কিছু করার নাই, দেখি কোথায় পারি। ওরাকান্দির পূব পাশের গ্রাম ছিল আরকান্দি, সেখানে মুসলমানদের যেটাকে মক্তব বলা হয়, ওদের পাঠশালাকে ওদের ভাষায়, সেখানে মৌলবীদের জিজ্ঞাসা করলো আমার ছেলেকে একটু লেখাপড়া শেখাতে চাই, এইখানে একটু আপনারা ভর্তি করতে পারবেন? তখন বললো ঠাকুর আমাদের এখানে তো বাংলা পড়ানো হয় না, আমাদের এখানে আরবি, উর্দু, ফার্সি পড়ানো হয়। আমরা আরব কান্ট্রির সঙ্গে যোগাযোগ, মুসলিম দেশের সঙ্গে, আমাদের এখান থেকে যারা ওই দেশে যায় তারা যদি আরবি, ফার্সি, উর্দু না জানে তাহলে তো কথা বলতে যায় না, বুঝতে পারে না কিছু। বলে যে তাই দাও, অন্তত আমার ছেলেটা কোনো একটা ভাষা শিখুক। গুরুচাঁদ ঠাকুর সাধারণ ছেলে নয়, আমাদের ছেলে নয়, বকাটে ছেলে না। সেখানে ভর্তি করে গুরুচাঁদ ঠাকুরকে 3টি ভাষায় পারদর্শী করে তুলেছিলেন। এবং যে দশরথ বৈরাগীকে জুতো পিটা করে হরিনামের পত্তন করেছিল, সেই দশরথ বৈরাগীর একটা ছোট্ট পাঠশালা ছিল। উনি সামান্য লেখাপড়া শিখেছিলেন ব্রিটিশ সরকারের তৈরি করা হাই স্কুল, প্রাইমারি থেকে। সেইখানে উনি যখন মতুয়া হলেন তখন গুরুচাঁদ ঠাকুরকে ওখানে ভর্তি করলেন। তুমি একটু বাংলা শেখাও আমার গুরুচাঁদ ঠাকুরকে, আমি এদের লেখাপড়া শেখাতে চাই এই প্রতিটি জাতিকে। তাই ওনাকে ওখান থেকে বাংলা শেখাই উলপুর হাই স্কুলে ভর্তি করলো, মল্লকান্দিতে লজিং রেখে ওনার ভক্তদের বাড়ি। সেইখানে পড়াশোনা করে উনি ক্লাস 8 পর্যন্ত পড়তে সুযোগ পেয়েছিলেন। পড়ার পরে উনি শিক্ষা আন্দোলন শুরু করেন। সেই শিক্ষা আন্দোলন করতে করতে গুরুচাঁদ ঠাকুর প্রথম বেছে নিলেন মানুষের গোয়াল ঘর। তিনি প্রথম দত্তডাঙ্গায়, খুলনায় ঈশ্বর গাইনের বাড়িতে তার পিতৃশ্রাদ্ধে যে স্বজাতি ভোজন হয়েছিল সেইখানে তিনি 1881 সালে প্রথম মিটিং করেন। এবং সেইখানে মিটিং করে সবাইকে বোঝাতে পারলেন তোমাদের ছেলে মেয়েদের স্কুলে দাও। বলল যে আমরা স্কুল কোথায় পাবো ঠাকুর? গুরুচাঁদ ঠাকুর বলল আমার বাবা বলে গেছে আমাকে 3টি কাজের কথা, আমি সেই দায়িত্ব নিয়েছে। প্রথম বলেছে গৃহ ধর্ম রক্ষা করো, বিয়ে করো, ছেলে মেয়ে দুটো একটা তৈরি করো, তাদের লেখাপড়া শেখাও। দ্বিতীয় কথা বলল এই চন্ডাল গালি 700 বছর যে তোমাদের ঘাড়ে বর্তাচ্ছে এর মোচন করো, সরকারের সঙ্গে বোঝাপড়া করে আন্দোলন করে। 3 নম্বরে বলল ছেলে মেয়েদের লেখাপড়া শেখাও, তা নাহলে এরা কোনোদিন ভারতবর্ষের শোষণ, শাসন, শাস্ত্রীয় চিন্তা ভাবনা বুঝতে পারবে না। তিনি সেটা করেছিলেন। এবং সেই স্কুলের কোথায় পাবে স্কুল? তাই বলো তোমাদের গরু মাঠে নিয়ে যায় আর সন্ধ্যার আগে ফিরে আসে, এটা আমাদের দেশের বাড়ির চিন্তা ভাবনা লিস্ট ছিল। সেই গোয়ালঘরে উনি স্কুলের পত্তন করলেন। যারা যারা সেই সময়ে আক্ষরিক জ্ঞান অর্জন করতে পেরেছিল প্রাইমারি স্কুল থেকে, তাদের এক এক গ্রামে, এক একটা পাড়ায় তাদের শিক্ষক করে দিলেন, শিক্ষিকা করে দিলেন। এবং তালের পাতা সেটা করলেন আমাদের লেখা, শিলের বলি, খাতা বলি, আর হাড়িকড়ের কালি। তাই মাটির গতে গুলে তার মধ্যে ন্যাকড়া দিতে হতো, নাহলে লাফতে লাফতে কালি বেড়ে যেত। কুঞ্চি দিয়া কলম তৈরি করে, বাঁশের ছটা দিয়ে কলম তৈরি করে তার উপরে যারা বয়স্কা আঁকিয়ে দিত তার কাটি দিয়ে, ছোট ছোট 2 ইঞ্চি 1.5 ইঞ্চি দিয়ে কথা সেটার উপরে ওই কালি দিয়ে আমরা ঘুরতাম, আমিও ঘুরাইছি। এবং তারপরে আমরা আস্তে আস্তে লেখাপড়া করার সুযোগ পেয়েছি। গুরুচাঁদ ঠাকুর এই আন্দোলন করে তিনি 2016 সালে ক্লাস 10-এর ইতিহাসে প্রকাশ করেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক জীবন মুখোপাধ্যায় তিনি বললেন আমি গবেষণা করে দেখেছি গুরুচাঁদ ঠাকুর 3,952টা স্কুল করেছে। তাহলে সেই 3,952টা স্কুল করে তিনি আমাদের শূদ্র সম্প্রদায়ের মানুষ বলে ইতিহাসে জায়গা পায় নাই।
আর যিনি আমাদের প্রণামের মানুষ তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বন্দ্যোপাধ্যায় ছিল। তিনি মাত্র কোথাও 33টি কোথাও 35টি স্কুল করেছেন এবং আমার কাছে ওনার অ্যাপ্লিকেশনের জেরক্স রয়েছে। তিনি বলেছেন ব্রিটিশ সরকারদের কাছে যারা পরিচালন কমিটিতে ছিল যে এখন যেন এই নিম্ন বর্ণের ছেলেমেয়েরা লেখাপড়া করতে না পারে। বোঝা গেল ঘটনা। তাকে আমরা প্রণাম করি, তাকে পূজা করি। আর যে গুরুচাঁদ ঠাকুর আমাদের জন্য 85% লোকের জন্য এই চেষ্টা করেছিল, তাকে আমরা চিনি না, তাকে একটা প্রণাম করি। এমন এক জায়গায় বলি যারা বিভিন্ন জায়গায় চাকরি করে উচ্চশিক্ষিত তাদের বলি আপনাদের পূজা দিতে হবে না, খালি হরিগুরুচাঁদ ঠাকুরের দুই বাপ বেটা দুটো ছবি আপনাদের বাড়ির কোনো এক প্রান্তে একটু ঝুলিয়ে রাখবেন। পরবর্তী জেনারেশন যারা আমাদের জন্মাচ্ছে তাদের কাছে একটু বলবেন এনরা দুইজন এই কাজ করেছিল, তাই আমাদের ছবিটি আমরা বাড়িতে রেখেছি। বুঝা গেল? কত সংক্ষেপে করে দিলাম। স্নান করতে হবে না, ফুল তুলতে হবে না, প্রসাদ দিতে হবে না, মন্দির লিখতে হবে না, কিচ্ছু করতে হবে না, উপোস থাকতে হবে না, এত শর্ট করে দিয়েছে। অনেকেই করেছে। এই এসেছিল নন্দজারে আমার দুটো ছেলে মেয়ে, দুইজনই এমএ পাস, দুইজনই ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার, কলকাতা থেকে পাস করা। নন্দজার বাজারে তার ডাক্তারি করতো। বলে যে বাবা আমরা কিন্তু ঠাকুরের পূজা দেই না। আমি কি করো? বলে যে আমরা যে এখানে ঝুলিয়ে রেখেছি, দেওয়াল পাকা, উপরে টিন, সকাল সন্ধ্যায় প্রণাম করি আর ধূপ ধুলো দিই, খাবার দেয় না। আমার তোমার একার খাবার না দিলে ঠাকুর না খেয়ে মরবে না। বিশ্বজোড়া মানুষ যারা হরিগুরুচাঁদ ঠাকুরকে বুঝতে পেরেছে তারা কিছু দিয়ে তাকে খাওয়াতে চেষ্টা করে, বাৎসল্য প্রেমে আমার ছেলে আমার বাবা, সেই হিসেবে তারা খেতে পারে। তাই অল্প একটু সময় বললাম, বলতে গেলে অনেক সময় লাগবে। তবে আমি কিছু কিছু বেকায়দায় পড়ি তো অনেক জায়গায়, যেমন যারা বক্তৃতা দেয় তাদের যদি সুযোগ না দেয় তারা আমাকে তিরস্কার করে, যারা গান বাজনা করতে পারে তাদের যদি সুযোগ না দেয় তারা তিরস্কার করে যে কিরণ গোসাই ওখানে আসছিল আমরা গান গাইতে পারিনি, কিরণ গোসাই আসছিল মাতাম দিতে পারিনি। সেই জন্য কিছুটা সুযোগ তাদের দিয়ে থাকি। এখন সেই সুযোগটা দেব যে এখন যে খোল হারমোনিয়াম এনেছে, একটু গান বাজনা করতে হবে, সবাই যাতে একটু খুশি হয়। আমরা তো বেশাই গান প্রেমিক মানুষ, একটু গান শুনে আমরা আনন্দ পাই, সেই গানটা এখন হবে। তাহলে যারা ঢোল খোল নিয়ে আসছিল তারা এখানে নিয়ে আসুক। প্রথমেই আমি একটা পত্তন করে দেই, তারপরে দিকে গান হোক আর সেবা হোক, তারপরে আবার সুযোগ বুঝে যিনি আমাদের ছবি তুলছে হ্যাঁ ইনিও একটু আলোচনা করবেন।